হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ম্যাথ মক টেস্ট করব। তো আজকে বোর্ডের মাধ্যমে করছি না, আজকে পেন পেপারের মাধ্যমে করছি। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। যেভাবে আপনাদের অঙ্ক বোঝাই সেভাবেই কিন্তু অঙ্কটা বোঝাবো আমাদের, ঠিক আছে? তো দেরি না করে শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো স্ক্রিনে প্রশ্ন আসছে, দেখুন। প্রথম প্রশ্ন এসছে, পরপর তিনটি সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দিয়ে বিভাজ্য? দেখুন, ইজি টু মডারেট ম্যাথ থাকবে। তো আশা করছি আপনাদের এগুলো পরীক্ষার জন্য উপযোগী, ঠিক আছে? এমন কিছু কিছু ইজি ম্যাথ থাকে যেগুলো আমরা পরীক্ষা হলে গিয়ে কিন্তু মনে রাখতে পারি না যে কীভাবে কী করতে হবে, ঠিক আছে? শুধুমাত্র তাহলে শক্ত ম্যাথ করলে হবে না, সহজ ম্যাথও করতে হবে, ঠিক আছে? পরপর তিনটি সংখ্যার গুণফল কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, এটা বুঝতে গেলে পরপর তিনটে সংখ্যা গুণ করে ফেলুন। পরপর তিনটে সংখ্যা লিখছি 1, 2 আর 3। তিনটাকে গুণ করলে কত হয়? 6, ঠিক আছে? তো পরপর তিনটে সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য কিন্তু হবেই হবে। এবার যদি বলি যে উদাহরণ দিয়ে দেখাতে, ধরুন তিনটে সংখ্যা লিখছি 4, 5 আর 6। তিনটে সংখ্যা গুণ করুন। 4 5 20, 20, 6 20 120। 120কে 6 দিয়ে ভাগ যায়, অবশ্যই ভাগ যায়, ঠিক আছে? তার মানে যাবেই যাবে। তারপরে ধরুন 6 7 8, ঠিক আছে? এটাকেও 6 দিয়ে ভাগ যাবেই যাবে, ঠিক আছে? গুণ করে দেখবেন 6 দিয়ে ভাগ যাবেই যাবে। তো এটাই হয়ে গেল অ্যান্সার, অপশান নাম্বার, এখানে অপশান নাম্বার আছে বি। এটাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখুন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, যেটা আসছে 48 দিয়ে আসছে ম্যাথটা। 73953 বলছে এই সংখ্যাটিতে 3-এর দুটি স্থানীয় মানের পার্থক্য। এখানে দুটো 3 আছে। স্থানীয় মান বলতে কীরকম করতে হয়, যে স্থানীয় জায়গায় দুটো জায়গায় 3 আছে, তো 3-এর স্থানীয় মান প্রথম 3টার ক্ষেত্রে স্থানীয় মান হচ্ছে 3-এর পরে কটা সংখ্যা, 1 2 3টে, সেই জন্য 3টে শূন্য। আর শেষের 3টার জন্য শেষের 3-এর পরে কোনো সংখ্যা নেই। পার্থক্য মানে বিয়োগফল। তো পার্থক্য করলে 2997। এটাই হয়ে গেল অ্যান্সার, অপশান নাম্বার বি, ঠিক আছে? আর প্রকৃত মান বলতে যে আসল সংখ্যাটা সেটাই হচ্ছে প্রকৃত মান। 3-এর প্রকৃত মান 3 সবসময়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এবার নেক্সট প্রশ্ন নাম্বার 50 দিয়ে আসছে, ঠিক আছে? দেখুন, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 9:5 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তো যখনই এরকম অঙ্ক দেবে, আমি এই অঙ্ক আগেবার করিয়েছিলাম, যে যখন দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল দিয়ে দেবে তখন কি করতে হবে, অনুপাত দেওয়া আছে 9:5, মানে যোগফল আর বিয়োগফলের। তখন দুটো সংখ্যা পেতে গেলে কি করতে হবে, দুটোকে একবার যোগ করে 2 দিয়ে ভাগ আর একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 9 আর 5 14/2 মানে হচ্ছে 7, আর 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4/2 মানে হচ্ছে 4/2 মানে 2। তাহলে 7:2 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? কিন্তু যদি এটাকে আমরা যদি ডিপলি বুঝতে যাই তখন আমাদের কী করতে হবে, তো দুটো সংখ্যার যোগফলের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই যদি দুটো সংখ্যা হয়, এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 9 আর এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 5। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 2x সমান 14, এক্স সমান হচ্ছে 7, ঠিক আছে? আর ওয়াই সমান কত পাবো, যেহেতু এক্স প্লাস ওয়াই 9, তাহলে ওয়াই সমান হচ্ছে 9 মাইনাস এক্স, মানে 9 মাইনাস 7 মানে হচ্ছে 2। তাহলে ওয়াই সমান হয়ে গেল 2। তাহলে এক্স ইস টু ওয়াই সমান 7:2। এটাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? তো অপশান নাম্বার বি হয়ে যাবে এই অঙ্কটার কারেক্ট অ্যান্সার। ওকে, এবার নেক্সট অঙ্ক যাচ্ছি। নেক্সট অঙ্ক দেখুন 51। ওকে, বলছে 2431 এর বৃহত্তম মৌলিক উৎপাদক। এই সংখ্যাটার বৃহত্তম মৌলিক উৎপাদক। তো আগে আমাকে এর উৎপাদক বার করতে হবে, তারপরেই আমি কিন্তু মৌলিক উৎপাদক বার করতে পারবো, ঠিক আছে? তো প্রথমে এই উৎপাদক বার করতে গেলে কী করতে হবে, এটাকে ভাগ করতে হবে। 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে এগুলো কিছু দিয়ে যাবে না। দেখুন এখানে 3 আর 2 যোগ করলে কত হয় 5, আর 4 আর 1 5 হয়, 5 মাইনাস 5 মানে 0, অর্থাৎ 11 দিয়ে ভাগ যাবে। তাহলে 11 দুগুণে হচ্ছে 22, 2 3 23, 11 দুগুণে 22, 11 1 11, 221। 221কে কত দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ভাগ যায়। তাহলে 13 1 13, 13 ওদিকে 7 আর 2 9, 9 91, 7 13 91, অর্থাৎ 2431-এর যে উৎপাদকগুলো পাচ্ছি 11, 13, 17 এবং 221। বৃহত্তম উৎপাদক কোনটা, বৃহত্তম উৎপাদক যেন 221 অপশান আছে বলে 221 করে দেবেন না, কারণ 221 কিন্তু মৌলিক সংখ্যা নয়। কারণ 221কে 13 আর 13 × 17 করলে 221 হয়, অর্থাৎ 221কে ভাঙা যায়, এটা মৌলিক সংখ্যা নয়।
তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 17। এইটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার বি। বোঝা গেল? ভালো কোয়েশ্চেন, আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন যাই। দেখুন নেক্সট প্রশ্নটা স্ক্রিনে আসছে নাম্বার 54 দিয়ে। ওকে, 3 বছর পূর্বে পিতা, পুত্র ও মাতার গড় বয়স ছিল 27 বছর। 5 বছর পূর্বে মাতা ও পুত্রের গড় বয়স ছিল 20 বছর। পিতার বর্তমান বয়স কত? এই ধরনের অঙ্ক মানে বয়স সংক্রান্ত অঙ্ক পরীক্ষায় আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এগুলো খুব ভালো অঙ্ক। তো এখানে বলেছে যে 3 জনের বয়সের গড় দেওয়া আছে 3 বছর পূর্বে, ঠিক আছে? 3 বছর পূর্বে, তাহলে 3 বছর পূর্বে গড় বয়স কত দেওয়া আছে? গড় দেওয়া আছে 27। তাহলে মোট কত হবে? মোট হবে 27 ইন্টু 3, মানে হচ্ছে টোটাল 81। এটা কখন? এটা 3 বছর পূর্বে। তাহলে বর্তমানে তাহলে বয়স কত? বর্তমানে 3 জন যেহেতু আছে, 3 বছর পূর্বে 3 জন, তাহলে 3 জনের প্রত্যেকেরই বর্তমানে 3 3 3 করে বাড়বে, অর্থাৎ বর্তমান বয়স 3 ইন্টু 3 মানে 9 অ্যাড হবে এর সঙ্গে। তাহলে কত হবে? বর্তমানে বয়স হচ্ছে 81 আর 1 90 বছর। এটা হয়ে গেল বর্তমান, ঠিক আছে? এবার বলছে যে কোথায় গেল? 5 বছর পূর্বে মাতা ও পুত্রের বয়সের গড় ছিল 20 বছর। 5 বছর পূর্বের কথা বলছে, তাহলে 5 বছর পূর্বে মাতা ও যদি পুত্রের বয়সের গড় ছিল 20, তাহলে বর্তমানে তাদের বয়স কত? তাহলে বর্তমানে বয়স মাতা প্লাস পুত্র আরও 10 বছর এক্সট্রা হবে। আগে ছিল এখানে বয়সের গড় 20, তাহলে 20 ইন্টু 2 মানে 40 বছর ছিল 5 বছর পূর্বে। বর্তমানে আরও 5 আর 5 10 এক্সট্রা হলো, টোটাল হয়ে গেল বর্তমানে 50 বছর মাতা আর পুত্র। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 90 মাইনাস 50 মানে 40 বছর। এটাই হয়ে গেল অ্যান্সার। ওকে, 40, অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 40। বোঝা গেছে? এবার নেক্সট প্রশ্ন যাই। দেখুন আরেকটা অঙ্ক বাদ চলে গেছিলো 52 দিয়ে, দেখুন সেটা স্ক্রিনে আসছে 52, ঠিক আছে? তো অঙ্কটা হচ্ছে তপনের বয়স তরুণের বয়সের অর্ধেক, ঠিক আছে? তপনের বয়স তরুণের বয়সের অর্ধেক। আচ্ছা, এখন থেকে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 100 বছর। তাহলে দুজন ব্যক্তি আছে, তপন আর তরুণ, ঠিক আছে? কে কার অর্ধেক পরে আসছি। তপন আর তরুণ দুজন আছে। এখন থেকে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি 100 বছর হবে। তাহলে এখন বয়সের সমষ্টি কত? এখন বয়সের সমষ্টি কত? নিশ্চয়ই কম। 5 বছর পরে যদি 100 হয়, আর বর্তমানে দুজন যেহেতু আছে 5 দুগুণে 10 মাইনাস করে দিলাম, তাহলে বর্তমানে বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। কার কার? তপন আর তরুণের, ঠিক আছে? এবার বলছে যে তপনের বয়স তরুণের বয়সের অর্ধেক, অর্থাৎ তরুণের বয়স যদি 2 হয়, তপনের তো 1 হবে, কারণ তপনের বয়স তরুণের বয়সের অর্ধেক, আর 2 এর হাফ হচ্ছে 1। তাহলে টোটাল যদি তপনের 1 আর তরুণের 2 হয়, তাহলে টোটাল হয়ে যাবে বয়স 3 বছর বর্তমানে। কিন্তু বর্তমান বয়স 3 বছর নয়, প্রশ্ন অনুযায়ী বর্তমান বয়স হচ্ছে 90 বছর, যেটা 3-এর থেকে কত গুণ বেশি? 30 গুণ বেশি। তাহলে তপনের বয়স 1 না হয়ে এর থেকে 30 গুণ বেশি হচ্ছে 30 বছর, আর তরুণের বয়স 2 না হয়ে এর থেকে 30 গুণ বেশি, 30 দুগুণে 60 বছর। এইটাই হয়ে গেল অ্যান্সার। এখানে বলেছে তপনের বয়স কত, তাহলে তপনের বয়স হচ্ছে 30 বছর। এটাই হয়ে গেল উত্তর, অপশান নাম্বার ডি। বোঝা গেছে? ভালো অঙ্ক ছিল, মানে বয়স সংক্রান্ত অঙ্ক, খুব ভালো অঙ্ক। নেক্সট প্রশ্ন যাই। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 55। কোনো বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে মোট 120 জন ছাত্রছাত্রীর মধ্যে বার্ষিক পরীক্ষায় পাস ও ফেলের অনুপাত 7:5, আরও 30 জন পাস করলে নতুন অনুপাত কত হবে? তো প্রথমে বলে দিচ্ছি যে এইখানে যে কটা অপশান আছে, অপশানগুলো কিন্তু ভুল আছে। আপনারা আপনাদের মতো করে অঙ্কগুলো করুন, ঠিক আছে? এটা করুন, কারণ এটা অপশানগুলো ভুল আছে, একটা অপশানের সঙ্গে মিলবে না। তার কারণটা বলছি। কোনো বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে 120 জন ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষায় পাস ও ফেলের অনুপাত 7:5, তাহলে পাস ইজ টু ফেল দেওয়া আছে 7:5, ঠিক আছে? তাহলে আমি যদি দেখতে পাচ্ছি টোটাল ক্যান্ডিডেট যদি 12 জন হয়,
টোটাল ক্যান্ডিডেট যদি 12 জন হয় তার মধ্যে পাস করেছে 7 জন আর ফেল করেছে 5 জন, সেটাই বলা আছে অনুপাত হচ্ছে 7:5। কিন্তু টোটাল ক্যান্ডিডেট 12 নয়, টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 120 জন, যেটা 12 থেকে কত গুণ বেশি, 12 10কে 120 আর 10 গুণ বেশি। তাহলে পাস করেছে 7 নয়, 7 10-এ 70 জন, আর ফেল করার সংখ্যা 5 নয়, 5-এর থেকে 10 গুণ বেশি। তাহলে পাস করেছে 7 নয় 7-এর থেকে 10 গুণ বেশি 70 জন, আর ফেল করেছে 10 গুণ বেশি 5-এর থেকে 5 10-এ 50 জন। ঠিক আছে, এবার বলছে যে এখানে আরও 30 জন পাস করলে, আরও যদি 30 জন পাস করে তাহলে কত টোটাল হবে, টোটাল 30 জন পাস করলে টোটাল হয়ে গেল 30 আর 10 70-এ 100 জন। তাহলে অনুপাতটা হবে 100:50, তাই তো? এটা বলছে, কিন্তু এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? তার কারণটা হচ্ছে যদি 70 জন পাস করে, এই 70 জন পাস করেছিল, আরও যদি 30 জন পাস করে, টোটাল তো হয়ে গেল 100 জন। তাহলে ফেল করাটাও তো কমে যাবে, কারণ টোটাল তো 120 জনই আছে, টোটাল তো আর 150-এ 150 জন হয়ে যাবে না। তাহলে 50 জন থেকে আমাকে 30 জন মাইনাস করতে হবে, কারণ এরা ফেল ছিল, এরা পাস করে গেছে। তাহলে এখন ফেলের সংখ্যা হচ্ছে 20 জন। ঠিক আছে, তাহলে পাস আর ফেলে মানে পার্থক্য, এই অনুপাত হচ্ছে টোটাল 120 জনের মধ্যে 100:20, আর 100:20 মানে 5 20 100 20 1 20, 5:1 হয়ে যাবে অ্যান্সার, যেটা একটাও অপশানে নেই। ঠিক আছে, সেই জন্য বললাম আগে থেকে অপশানটা কিন্তু ভুল আছে। ওকে, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন যাই। দেখুন নেক্সট প্রশ্ন 56 বলছে 312 টাকা 100 জন বালক ও বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি প্রতি বালক 3.6 টাকা ও প্রতি বালিকা 2.4 টাকা পায়, তবে বালিকার সংখ্যা কত? এটা খুব ভালো অঙ্ক, এটা স্টার মার্ক করে রাখবেন। এটাকে অ্যালিগেশন পদ্ধতিতে করব। ঠিক আছে, অ্যালিগেশন পদ্ধতি করব। এখানে বলেছে টোটাল 100 জন বালক বালিকা আছে, টোটাল 100 জন বালিকা মানে বালক বালিকা। তো এইখানে একটা জিনিস বলেছে, বালক এক একজন বালক কত করে পাচ্ছে, 3.6 টাকা, আর বালিকা পাচ্ছে 2.4 টাকা। তো অ্যালিগেশনে করতে বলেছি, সমজাতীয় রাশির অ্যালিগেশন হয় সবসময়। তো আমাকে এখানে এই সমস্ত ক্ষেত্রে কী করতে হবে, যতজন বালক বালিকা বলেছে টোটালটাই ধরলাম বালক, 100 জনই বালক আছে। তাহলে 100 জন বালক যদি থাকে আর 3.6 টাকা করে পায়, তাহলে টোটাল কত টাকা পাবে, দশমিক উঠে গেল, 10 শূন্য কেটে গেল, 360 টাকা। অর্থাৎ বালক যদি 100 জন হতে পেত 360 টাকা, আর বালিকাকেও ধরে নিচ্ছে 100 জন যদি বালিকা হতো তাহলে পেতো কত, 240 টাকা। কিন্তু বালকের হচ্ছে 360, বালিকার হচ্ছে 240 টোটালের ওপরে, কিন্তু টোটাল টাকাটা কত আছে, ঠিক আছে, টোটাল টাকাটা এখানে বলেছে 312 টাকা, 312। তাহলে আমার দেখা যাচ্ছে যে এখানে অ্যালিগেশন করতে হবে, টোটালের ওপর 360 থেকে 312 বাদ দিলে হয় 48, আর 312 থেকে 40 বাদ দিলে হয় 72। ঠিক আছে, তাহলে 312 থেকে হলো 72:48, এটাই হয়ে যাবে বালক আর বালিকার অনুপাত। 3 24-এ 72 আর 24 দুগুণে 48। তাহলে বালক ও বালিকার অনুপাত হচ্ছে 3:2। এখানে বলেছে বালিকার সংখ্যা কত। তাহলে টোটাল আমি দেখতে পাচ্ছি যদি 3 আর 2-এ 5 জন ক্যান্ডিডেট থাকে, তার মধ্যে 3 জন বালক আর 2 জন বালিকা, কিন্তু টোটাল বলা আছে 5 নয়, টোটাল বলা আছে 100 জন, যেটা 5-এর থেকে 20 গুণ বেশি। তাহলে বালিকার সংখ্যাও 2 নয়, এর থেকে 20 গুণ বেশি, 20 দুগুণে 40 জন। আর যদি বালক চাইতো তাহলে 3 20 60 জন হয়ে যেত। টোটাল ক্যান্ডিডেটের মধ্যে 100 জনের মধ্যে 20 জন বালিকা আর 3 20 60 জন বালক হয়ে যেত অ্যান্সার। এখানে যেহেতু বালিকা সেই জন্য অ্যান্সার হচ্ছে 40 জন। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন যাচ্ছি। দেখুন এখানে একটা সরল অঙ্ক আছে, 58-এর সরল আছে, সেটা টুকে দিয়েছি, খাতাতে টোকা আছে। তো দেখুন এইটা সরলটা এত সহজ কেন সরল দিয়েছি, কারণ এখানে কিছুটা বলার আছে। কি নিয়ম, দেখুন এখানে যে ভাগটা আছে, আমি সহজ নিয়মও বলে দেবো যে কীভাবে তাড়াতাড়ি করতে পারবেন। তো ভাগ থাকলে প্রত্যেকটাতে তো ভাগ আছে, তো কোন ভাগটাকে আমরা আগে করব, তো সেটা জানতে একদম বাঁ দিকের যে ভাগটা আছে, বাঁ দিকের যেটা আছে সেখান থেকে শুরু করে বাঁ দিক থেকে ডান দিকে যেতে হয়। এটাই হচ্ছে বদমাশ রুলের নিয়ম। ঠিক আছে, তো আমাকে এখানে যদি আমি করি তাহলে 16.50-কে প্রথমে 1.5 দিয়ে ভাগ করব, যেটা হবে তাকে আবার এটা দিয়ে ভাগ করব। তার থেকে প্রথমে আপনি কি করবেন, 16.50 যেটা আছে সেটা উপরে লিখবেন। বাকি যেহেতু প্রত্যেকটা ভাগে আছে, তাহলে তলায় এর পর থেকে যেগুলো আছে সেটা গুণ করে লিখে দেবেন। 1.5 × 1.1 × 0.5।
এবার আপনি ক্যালকুলেশন করলে দেখবেন যে কী উত্তরটা আসছে, ঠিক আছে। তো দশমিক তুলে দিলে নিচে হচ্ছে 100, আর এখান থেকে 3টে দশমিক তুললে 1-এর গায়ে 1000, মানে 1-এর গায়ে 3টে শূন্য, ঠিক আছে। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল। তো এটাকে 5 দিয়ে কাটলে কত হয়? 5 দিয়ে কাটলে হয় 5 3 15, 5 3 15 330, 11 দিয়ে কাটলে হয় 3 11 33 শূন্য, 15 দিয়ে কাটলে হয় 2, তাহলে 2 শূন্য 20 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। 58টা হয়ে গেল, অ্যান্সার হচ্ছে 20, মানে ডাইরেক্ট এটা একবারে করে দিতে আপনি পারবেন, ঠিক আছে। আলাদা আলাদা করে গুণ করে 1-এর তলায় 1.5 ইন্টু 1/1.1 করার কোনো দরকার নেই। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 60, বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকার 7 বছরের সুদ 147 টাকা হবে, ঠিক আছে। তো এরা সরল সুদের অঙ্ক বলেছে। সরল সুদের অঙ্কের যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে I = PRT/100, ঠিক আছে। I মানে সুদ, সেটা দেওয়া আছে 147, T মানে টাইম, সেটা দেওয়া আছে 7 ইয়ার্স, আর একটা কী দেওয়া আছে যে কত টাকার চেয়েছে, সেটা হচ্ছে আসলটা বার করতে হবে, আর সুদের হার পার্সেন্টেজ দেওয়া আছে R = 6%, ঠিক আছে। তাহলে কি হবে, কি চেয়েছে আমার, আসল চেয়েছে, তাহলে P = I × 100/R × T, কেন এই সূত্রটা থেকে পেলাম P = 100 × I, আর R × Tটা তলায় চলে এলো। এবার যে মানগুলো আছে সেগুলো বসিয়ে দিলাম, 147 × 100, আর মানে এখানে 6, আর টাইম হচ্ছে 7, তা 7 দিয়ে করলে এটা হচ্ছে 21, 3 × 2 = 6 50, 3 × 7 = 21, 5 × 7 = 35, মানে 350 টাকা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক যাই। নেক্সট অঙ্ক দেখুন, নেক্সট অঙ্ক আছে 61 দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এটা খুব ভালো অঙ্ক। কেন ভালো অঙ্ক? এরকম ধরনের অঙ্ক পরীক্ষায় মাঝে মাঝে একটা করে পড়ে যাচ্ছে। 5% লবণ ধারণকারী 6 লিটার দ্রবণ থেকে 1 লিটার জল বাষ্পীভূত হলো, এখানে জলে বলে লেখা আছে, ওটা ভুল, জল বাষ্পীভূত হলে বাকি দ্রবণে লবণ কত পার্সেন্ট আছে সেটা বার করতে হবে, ঠিক আছে। দেখুন, এ ধরনের অঙ্ক যদি আপনি এমনি মেথডে করতে যান সেটা কিন্তু বড় হয়ে যাবে। কীরকম, 6 লিটারের যদি আপনি 5% বার করেন, 6 লিটারের 5%, তাহলে 6-এর 5% মানে 6 × 5/100, মানে 0.30 লিটার হবে, ঠিক আছে। এবার টোটাল ছিল 6 লিটার, 6 লিটারের মধ্যে থেকে যদি আমার 1 লিটার জল বাষ্পীভূত হয়ে যায় তাহলে পড়ে থাকবে 5 লিটার। এবার 0.30টা 5 লিটারের কত পার্সেন্ট, তাহলে 5 লিটারের মধ্যে 0.30 × 100, এটা করলে কত আসবে, উঠে গেল, তলায় 100 নামলো, 100 100 কেটে গেল, 5 6 30, তাহলে = হবে 6%। তো এটাও যেন সময়টা একটু বেশি লেগে যাচ্ছে। তাহলে এর মানে এই সহজ উপায় যে সেটা হচ্ছে 6 লিটারের মধ্যে আছে 5%, ঠিক আছে, 5% আছে 6 লিটারের মধ্যে। এখন যদি 1 লিটার উড়ে যায় তাহলে পড়ে থাকবে 5 লিটার। তাহলে 5 লিটারের মধ্যে কত লবণ আছে সেটা হচ্ছে X%, আর দুদিকটা সমান করে দিলাম। এখানে তাহলে পার্সেন্ট উঠে গেল, তলায় নামলো 100, এখানেও পার্সেন্ট উঠে গেল, তলায় নামলো 100, 100 100 দুদিক থেকে ক্যান্সেল, 5 5 কেটে গেল, X = কত, 6, তাহলে X = হয়ে গেল 6%, এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখুন, নাম্বার 63। এই অঙ্কটার মধ্যে ভালো মানে বোঝানোর আছে বলে আমি সেগুলো দিয়েছি। 3% সুদে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। দেখুন, সহজ অঙ্ককে আরও সহজভাবে করা যায় যাতে আমার টাইম সেভ হয়, সেই জন্যই অঙ্কগুলো করানো। আমি মানছি অঙ্কগুলো সহজ, ঠিক আছে, আপনারা প্রত্যেকেই পারবেন, কিন্তু মেন যেটা বলার সেটা হচ্ছে যে কত সহজে করা যায়। যখনই বলে দেবে, ভালো করে শুনুন, যখনই বলে দেবে একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, একটা পার্সেন্টেজ দিয়েছে R = 3%, এটা দিয়ে দিয়েছে, বলছে যে 3% সুদে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। যখনই বলে দেবে কত বছরে দ্বিগুণ হবে, ডাইরেক্ট আপনি কী করবেন, এই 100টাকে যে পার্সেন্টেজটা বলে দেওয়া আছে সেইটা দিয়ে ভাগ করে দেবেন। 100কে 3 দিয়ে ভাগ করলে হয় 33 পূর্ণ 1/3 বছর, এটাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। যেটা বইয়ে কিন্তু দেওয়া নেই, তাহলে অপশান নাম্বার ডি হবে, কোনোটিই নয়, এটাই হয়ে যাবে উত্তর। তার কারণ কি দেখুন, এবার দেখুন, কোনো টাকা ধরলাম আমি আসল P100, তাহলে দ্বিগুণ হয়ে যাবে মানে 100টা কত হয়ে যাবে, 200 হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে মানে, তাহলে সুদ কত পাবো, সুদ পাবো I = 100 টাকা। 100 টাকা আসল হলে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, 200 টাকা হয়ে যাচ্ছে, মানে আমি সুদ পাচ্ছি 100 টাকা, আর সুদের হার দেওয়া আছে 3%। তাহলে আমাকে বার করতে হবে টাইম,
তাহলে আই সমান PRT বাই 100, এই সূত্র থেকে আমি টাইমের সূত্র কী পাবো, আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। আই মানে দেওয়া আছে 100, পি এর মান দেওয়া আছে 100, আর আর দেওয়া আছে 3। তাহলে 100 ক্যান্সেল হয়ে গেলে আমাকে তো 100 দিয়ে 3কে লাস্টে ভাগ করতে হচ্ছে। তাহলে সেই জন্যই বলছি যখনই এরকম আমার, তাহলে অ্যান্সার হবে 33.13 বছর। তো যখনই আমার এরকম অঙ্ক দেবে যে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে দেবে এবং বলবে কত বছরে সেটা দ্বিগুণ হবে, তখন ডাইরেক্ট কী করবেন, আপনি 100কে 3 দিয়ে ভাগ করবেন, এটাই হয়ে গেল অ্যান্সার। পরীক্ষা খাতায় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক সলভ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্যই বলা, মানে সহজ অঙ্ক কীভাবে সহজ করে করা যায় সেই জন্যই ক্লাসগুলো করানো। ঠিক আছে, তো আশা করছি বোঝা গেছে। নেক্সট অঙ্ক কী আছে দেখি। দেখুন নেক্সট হচ্ছে 65 অঙ্কটা বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 728 এবং 900কে ভাগ করলে যথাক্রমে 8 এবং 4 ভাগশেষ থাকবে। অর্থাৎ বৃহত্তম সংখ্যা যদি 728কে ভাগ করি তখন ভাগশেষ থাকবে 8, আর যদি 900কে ভাগ করি তখন ভাগশেষ থাকবে 4। তাহলে প্রথমেই করতে হবে এদের বিয়োগ করে নিতে হবে। এদের বিয়োগ করলে পাবো 720 আর 896, 896। এবার আমি একটা জিনিস বলেছিলাম যে যখনই বলবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, বৃহত্তম সংখ্যা দ্বারা, এই কথাটা বললে আমার কী করতে হবে সবসময়, গসাগু, এটা মাথায় রাখবেন, গসাগু করতে হবে। 720 আর 896 গসাগু বার করতে হবে, কত গসাগু হচ্ছে। তো আপনি ভাগ প্রক্রিয়া করে দিতে পারেন, 720 একে 720, এখানে 6, এটা হচ্ছে 7, 176, 720। ঠিক আছে, 4 দিয়ে করলে 4 6 24, 4 হাতে 2, 4 7 68 আর 2 70। তাহলে এটা হচ্ছে 16, 176, 16 1কে 16, 16 1কে 16, অর্থাৎ 16 দিয়ে আমার ভাগ মিলে যাচ্ছে, অর্থাৎ গসাগু হচ্ছে 16। আর এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার সি, যে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 16। এটা দিয়ে ভাগ করলে 728 এবং 900কে 8 আর 4 অবশিষ্ট থাকবে। বোঝা গেল। এবার নেক্সট অঙ্ক যায়। দেখুন 66 অঙ্কটা খুব ভালো অঙ্ক, ট্রেন সংক্রান্ত অঙ্ক। একটি ট্রেন 225 মিটার লম্বা একটু সেতুকে অতিক্রম করছে 30 সেকেন্ডে এবং 350 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 40 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় নির্ণয় করতে দিয়েছে। দেখুন এখানে যদি বলতো ট্রেনটি কোনো পোস্টকে অতিক্রম করে তখন তার নিজের দৈর্ঘ্যটা বেরিয়ে যেতে পারতো, কিন্তু এখানে সেতু বলে দিয়েছে আবার প্ল্যাটফর্ম বলে দিয়েছে, দুটোই আলাদা আলাদা। আর দুটোর মধ্যে কিন্তু ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু অ্যাড আছে। তাহলে এখান থেকে আমি অ্যাকচুয়াল গতিবেগ কী করে পাবো? তাহলে তার নিয়ম হচ্ছে যখনই এরকম অঙ্ক দেবে, বলছে 350 মিটার যাচ্ছে 40 সেকেন্ডে, মানে এটা সেতুকে না প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্মকে 40 সেকেন্ডে। আর একটা বলে যে 225 মিটার সেতুকে অতিক্রম করছে 30 সেকেন্ডে। তখন যদি আমরা এই দুটোর বিয়োগ করে দিই তাহলে আমরা অ্যাকচুয়াল গতিবেগ আমরা পেয়ে যাবো। দুটোকে আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে বিয়োগ করলাম 125 মিটার যাচ্ছে 10 সেকেন্ডে। এটাই হয়ে গেল ট্রেনের অ্যাকচুয়াল গতিবেগ, মাথায় রাখবেন। ঠিক আছে, দুটো প্ল্যাটফর্ম বা একটা প্ল্যাটফর্ম একটা সেতু এরকম দিয়ে দিলে তাদের মধ্যে যে বিয়োগ ফলটা হবে সেটা কিন্তু অ্যাকচুয়াল তাদের ট্রেনটার গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে 125 মিটার যদি 10 সেকেন্ডে যায় তাহলে 1 সেকেন্ডে কত, 125/10 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, এবার মিটার প্রতি সেকেন্ডকে যদি আমি ঘন্টায় নিয়ে, এখানে যেহেতু চেয়েছে ঘন্টায় বার করতে হবে, তাহলে ঘন্টায় বার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 18 5 দিয়ে। ঠিক আছে, ব্যাস এবার কাটাকুটি করতে হবে। 5 দিয়ে কাটলে 5 25-এ 125, 5 5-এ 25, 5 2 10, 9 2 18, 5 9 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হয়ে গেল এই অঙ্কটার সঠিক উত্তর, অপশান নাম্বার সি। 18 5 দিয়ে কেন গুণ করলাম, এই ধরনের যে ট্রেন সংক্রান্ত অঙ্ক আলাদা ক্লাস আছে, আপনারা দেখে নেবেন, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বোঝা গেল। এবার নেক্সট অঙ্ক যাচ্ছে। ঠিক আছে, দেখুন নেক্সট অঙ্ক হচ্ছে 67। এ বি এ 4 গুণ কর্মাক্ষম। এই যে অঙ্কটা দেওয়া আছে এইটার ইংলিশ আর বাংলা নিয়ে অনেকের পুরো কনফিউশন হয়ে যায়। ঠিক আছে, তো এই অঙ্কটায় বলার আছে এ বি এ 4 গুণ কর্মক্ষম, যে কাজ বি একা 20 দিনে করতে পারে সেই কাজটি দুজনে একত্রে কত দিনে শেষ করতে পারবে। দেখুন এইখানে যে কথাটা বলা আছে ভালো করে শুনুন, এখানে বলা আছে এ বি এর 4 গুণ কর্মক্ষম। কর্ম অক্ষম মানে শুনতে কি লাগছে, কর্মে অক্ষম, অর্থাৎ এ 4-এর থেকে 4 গুণ কম কাজ করে মনে হচ্ছে, কিন্তু এটা করলে আপনার পরীক্ষার অঙ্ক ভুল হয়ে যাবে। কারণ এর ইংলিশ মিনিং আর বাংলা নিয়ে এটা তো প্রত্যেকের প্রতিটা স্টুডেন্ট এটা নিয়ে ডাউট হয় যে আমরা কি করবো, এই জায়গাটা উত্তর মেলাতে পারে না।
এ বি এর 4 গুণ অক্ষম মানে মনে করবেন এ 4-এর থেকে বেশি কাজ করতে পারে। এই যে কর্মক্ষম বলেছে, কর্মক্ষম মানে কর্মে অক্ষম নয়, কর্মে সক্ষম, এটা খালি মনে রাখবেন, আমি বলছি, ঠিক আছে। তাহলে এখানে ধরতে হবে এর যদি ক্ষমতা, এর ক্ষমতা যদি 4 হয়, ই কেন নিলাম, এফিসিয়েন্সি মানে ক্ষমতা, এর ক্ষমতা যদি 4 হয় তাহলে বি এর ক্ষমতা হবে 1, ঠিক আছে। এইটা ধরে অঙ্ক করবেন আপনারা, ঠিক আছে, নাহলে কিন্তু অঙ্ক করতে মিলতে পারবেন না, ঠিক আছে। তাহলে বি এর যদি ক্ষমতা 1 হয় আর বি বলছে 20 দিনে, ডে মানে দিন, বি যদি 20 দিনে কাজটা করে দিতে পারে আর প্রতিদিনে 1 করে কাজ করছে, তাহলে মোট কাজ কত, 20 1-কে মোট কাজ হচ্ছে 20 কাজ, ঠিক আছে, মোট কাজ হচ্ছে 20 কাজ। এবার বলছে এ আর বি মিলে যদি ওই কাজটা করে, সেটাই বলেছে একত্রে যদি তারা কাজ করে, তাহলে টোটাল কাজ হচ্ছে, মোট কাজ হচ্ছে 20, আর এ আর বি এর টোটাল ক্ষমতা হচ্ছে 4 আর 1-এ 5, তাহলে লাগবে কত দিন, 4 5-এ 20 অর্থাৎ 4 দিন, এটাই হয়ে যাবে অ্যান্সার। নাহলে কিন্তু আপনাদের 16 দিন উত্তর বেরোতো, সেটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এটা ধরেই করবেন যে এ বি এর থেকে 4 গুণ কর্মক্ষম মানে এ বি এর থেকে 4 গুণ বেশি কাজ করতে পারে, এটা ধরেই অঙ্কটা করবেন, ঠিক আছে। এটা ডাউট ম্যাথ, সেই জন্য এটা বুঝিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। পরপর 6টি সংখ্যার গড় 7 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে যেটা মানে নিয়ম হচ্ছে, একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, যে ট্রিকটা বলে দিচ্ছি, শর্ট ট্রিক। এখানে পরপর 6টা সংখ্যার গড় বলে দেওয়া আছে যে 7, আর বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, এটা ডাইরেক্ট নিয়ম হচ্ছে 2 ইন্টু কটা সংখ্যা বলে, 6টা সংখ্যা, তাহলে 6 - 1 করলে অ্যান্সার পেয়ে যাবো 2 ইন্টু 5, 5 দুগুণে 10। কিন্তু এটা যে হলো যে 10 হলো গড়টা, এটাই হয়ে গেল অ্যান্সার। কিন্তু এটা অনেকে বুঝতে পারবে না কেন এটা হলো, তো সেই জন্য তাদেরকে বোঝাচ্ছি অঙ্কটাকে, ঠিক আছে। দেখুন, যদি পরপর যখনই বলে দেবে যে পরপর 6টা সংখ্যা বলুক, জোড় সংখ্যা বলেছে 6টা বলুক 8টা বলুক, যেটা বলেছে, যেহেতু জোড় সংখ্যা বলেছে আর গড় দেওয়া আছে 7, গড় দেওয়া আছে 7, তাহলে এর আগের জোড় সংখ্যাটা হচ্ছে 8, 6, আর পরের জোড় সংখ্যাটা হচ্ছে 8, ঠিক আছে। তবেই 8 আর 6 14-কে 2 দিয়ে ভাগ করলে 7 হচ্ছে এদের গড় হবে, ঠিক আছে। তাহলে আমি দুটো সংখ্যা পেয়ে গেছি, 6 আর 8, মোট 6টা সংখ্যা, এদিকে আরও দুটো সংখ্যা আর এদিকে আরও দুটো সংখ্যা আছে, ঠিক আছে, সেই জন্য এদের গড় হচ্ছে 7। তাহলে এর আগের সংখ্যা হচ্ছে 4, এদিকে 2, এদিকে 10, এদিকে 12, ঠিক আছে। এবার আপনি দেখুন 6টা সংখ্যা পেয়ে গেছেন, জোড় সংখ্যা 2 4 6 8 10 12, এদেরকে যদি আপনি যোগ করেন, যোগ করে যদি আপনি 6 দিয়ে ভাগ করেন, গড় কিন্তু 7ই আসবে। অর্থাৎ এর নিয়মই হচ্ছে মাঝের দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় আসে। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 12 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2, তাহলে 12 বিয়োগ 2 মানে হচ্ছে 10। এটার সঠিক নিয়ম হচ্ছে এটা, ঠিক আছে। 2 ইন্টু যটা সংখ্যা বলে দিয়েছে সেই সংখ্যা থেকে 1 বিয়োগ করলে এখানে জোড় সংখ্যার ক্ষেত্রে এটা এসে যাবে, ঠিক আছে, 10 ডাইরেক্ট অ্যান্সার এসে যাবে। তো বন্ধুরা, তো আশা করছি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, অনেক অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওটিকে লাইক দিন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।